সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রেবতী মোহন পাল, ডক্টর মাহমুদ মোল্লা কলেজ। আজকের এই কলেজের উপস্থাপনায় আমি তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থিরতড়িৎ। এই স্থিরতড়িৎ কথাটি তোমরা ইতিপূর্বে শুনে আসছো। আমরা স্থিরতড়িতে দেখো একটা চিত্র দেখাই, চিত্র দেখে তোমরা স্পষ্ট হতে পারবা। দেখো এই চিত্রে কি দেখা যায়, একটা চিরুনির সাথে কিছু কাগজ উপর দিকে আকর্ষণ করছে। দেখো আরো ক্লিয়ার করার জন্য আরেকটা চিত্র দিলাম। এই যে চিরুনি কাগজ কি করে উঠলো, এটা কি করে সম্ভব হলো? দেখো একটা চিরুনিকে যদি মাথার সঙ্গে কয়েকবার চুলের সঙ্গে আসাও, তারপর দেখবা যে এই শুকনো কাগজগুলো চিরুনির সাথে আকর্ষণ করছে। কেন করে? এই কারণটা হলো স্থিরতড়িৎ, কিছু চার্জ উৎপন্ন হয়। আমরা এই অধ্যায়ে দেখো কি কি নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় আছে আমাদের প্রথম আধান বা চার্জ। আধান বা চার্জ ওই যে দেখলাম না চিত্র, এই যে কারণে শুকনো কাগজগুলো চিরুনির সাথে আকর্ষণ হয়েছে সেটাই হলো আধান নিয়ে আমরা আলোচনা করব। এরপরের টপিক নিয়ে পড়বো আমরা আধানের কোয়ান্টাম, তারপরে আছে আমাদের আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতা, আর এরপরের টপিক হলো কুলম্বের সূত্র। আরেকটা আছে তড়িৎ মাধ্যমক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক ধ্রুবক। এসব আমরা একের পর এক আলোচনা করি। চার্জ কথাটা একটু আগে আমরা জানলাম, তার সংজ্ঞাটা হলো মৌলিক কণার সঙ্গে তড়িৎ ধর্মকে চার্জ বা আধান বলে। মৌলিক কণা বলতে কারা? মৌলিক কণা বলতে আমরা সবাই জানি পরমাণুর নিউক্লিয়াসের ভিতর থাকে তিনটা কণা, একটা হলো ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে আর প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে। আমরা দেখো এই ইলেকট্রন দেখো কোন চার্জযুক্ত? ঋণাত্মক আধানযুক্ত। প্রোটন কোন চার্জযুক্ত? ধনাত্মক আধানযুক্ত। আর নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ। এখন প্রশ্ন হতে পারে কোন বস্তু কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়? কোন বস্তু তখনই ধনাত্মক হবে যখন ওই বস্তুতে ধনাত্মক হবে তখনই যখন ওই বস্তুতে তোমার ইলেকট্রন সংখ্যা কমে যাবে, আর ঋণাত্মক হবে তখনই যখন ওই বস্তুতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। কোন বস্তুতে ইলেকট্রন কমে যাওয়া মানে ওই বস্তুতে প্রোটনের আধিক্য বেশি। প্রোটনের আধিক্য মানে আমার সেই বস্তুটা ধনাত্মক চার্জ। আমরা একটা উদাহরণ দিয়েছি, দেখো যে ধনাত্মক চার্জ একটা বস্তুকে কিভাবে ধনাত্মক চার্জ করা যায়। দেখো কাচদণ্ডকে রেশমি কাপড় দ্বারা ঘষলে কাচদণ্ডে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। আমরা একটু আগে বললাম ধনাত্মক চার্জ কখন সৃষ্টি হয়? যখন সেই বস্তুতে ইলেকট্রন সংখ্যা কমে যায়। ইলেকট্রন সংখ্যা কমে গেলে তবে প্রাধান্য কি বেশি পাচ্ছে? ওখানে ধনাত্মক প্রোটন সংখ্যাটা আধিক্য দেখা দেয়, যার কারণে সেটা কি হয়? ধনাত্মক চার্জ যুক্ত। অনুরূপভাবে আমরা দেখো আরেকটা দেখাচ্ছি ঋণাত্মক চার্জ। কিভাবে? এবনাইট দণ্ডকে, আমরা আবার বলছি এবনাইট দণ্ডকে শুকনো রশ্মি দিয়ে ঘষলে দণ্ডে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। কখন ঋণাত্মক হলো তাহলে বস্তুটি? যখন ওই বস্তুতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার দেখো এই টপিকটা দেখো আধানের কোয়ান্টাম। আধানের কোয়ান্টাম এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আমরা পরীক্ষায় এটা দিয়ে থাকি বা পরীক্ষায় তোমাদের এসেও যায়। এখন দেখো কোনো বস্তুতে আধানের মান নিরবিচ্ছিন্ন হতে পারে না। দেখো এখানে আমি লাল চিহ্ন দিয়েছি নিরবিচ্ছিন্ন, এই কথাটা গুরুত্বপূর্ণ। এখানে কোনো বস্তুতে আধানের মান নিরবিচ্ছিন্ন মানে কি? ওই বস্তুতে আধান নিশ্চয়ই বিচ্ছিন্ন। কারণ বিচ্ছিন্ন কথাটা কিরকম? দেখো আমরা একটি ইলেকট্রন আধান কত? একটি ইলেকট্রন আধান হলো 1.6 × 10⁻⁹ কুলম্ব। একটা ইলেকট্রন আধান। কোনো বস্তুতে যে কোনো পরিমাণ ইলেকট্রন থাকতে পারে না। আমি আবার বলছি, কোনো বস্তুতে যে কোনো পরিমাণ ইলেকট্রন থাকতে পারে না। অর্থাৎ আধানের পরিমাণটা সবসময় একটা নির্দিষ্ট আইন অনুসারে হবে না। তাহলে কিভাবে হবে? দেখো ওই বস্তুতে ইলেকট্রন থাকতে গেলে এই যে ইর মানটা দেখতেছো তোমরা, এই ইর পূর্ণ গুণিতক সংখ্যা হতে হবে। পূর্ণ গুণিতক সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেমন দেখো একটা সমীকরণ দেখাই, মোট আধান Q = Ne। অর্থাৎ একটা বস্তুতে আমার চার্জ মোট আধান থাকতে গেলে Q থাকতে গেলে এর সাথে n থাকতে হবে। nটা কি? nটা হলো পূর্ণ গুণিতক সংখ্যা। সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেমন দেখো n এর মান 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি। আর n এর মান -1 -2 -3 -4 এরকম হতে পারে। অর্থাৎ এই যে মানটা দেখতেছো এই মানের সাথে পূর্ণ গুণিতক সংখ্যা হতে হবে। ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কিন্তু তার মানে আমরা বলতে পারি এই এর সাথে কোনো বস্তুতে আধানটা কিরকম থাকবে? এর সাথে আমি দিয়েছি 7 3 -5।
ইত্যাদি ইত্যাদি হতে পারে। তুমি -4 বলতে পারো, -6ও বলতে পারো, -100ও বলতে পারো, আবার প্লাস 105ও বলতে পারো, তুমি যে কোনো মান বলতে পারো। কিন্তু সম্ভব হবে না কোনটা বলো তো? এইটা 6.5। কেন সম্ভব হলো না বলো তো? সম্ভব হলো না এই জন্য এর সাথে দেখো 6.5 কি? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কখনো এর সাথে থাকতে পারবে না। তার মানে থাকতে পারবে কোনটা? পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে। কিন্তু এখানে দেখো -15.5 মাইনাস ঠিক আছে আমাদের, কিন্তু এই 0.4 এর জন্য এই এর সাথে এটা থাকতে পারবে না। ক্লিয়ার? আমি আবার বলে নেই, দেখো প্রথম থেকে কোন বস্তুতে আধানের মান নিরবিচ্ছিন্ন হতে পারে না। তাহলে বিচ্ছিন্ন হতে পারে, বিচ্ছিন্ন কি? আর কোন বস্তুতে আধান যে কোনো পরিমাণ থাকতে পারবে না। কোন আইন অনুসারে থাকবে? এন অনুসারে থাকবে। এন এর মানটা কত হবে? পূর্ণ গুণিতক সংখ্যা। সেটা 1 2 3 4 প্লাস হতে হবে, আর অথবা 1 2 3 4 মাইনাস বলতে পারবা, এইরকম সম্ভব। কিন্তু এটা ভগ্নাংশ আকারে এর সাথে এই মানের সাথে কখনোই ভগ্নাংশ সংখ্যা থাকতে পারবে না। ওকে, আচ্ছা আমরা পরের টপিকে যাই। আধানের নিত্যতা সবাই আমরা জানি। আধানের নিত্যতা সূত্র। আধানের নিত্যতা সূত্র হলো তোমার শক্তি সংরক্ষণ সূত্র যেমন পড়েছো সেরকম আধানের নিত্যতা সূত্র। জগতে মোট আধানের পরিমাণ দ্রব্য একে সৃষ্টি বা ধ্বংস করা যায়। এই যে একটু আগে আমরা দেখলাম কাজদণ্ডকে আমরা কাপড় দিয়ে ঘষলাম, একটা কাজদণ্ড ধনাত্মক, ইবনের দণ্ড ঋণাত্মক। তার মানে কি ওখানে কি আমাদের নতুন করে চার্জ সৃষ্টি হয়েছে? না, নতুন করে চার্জ সৃষ্টি হয় না। হ্যাঁ, চার্জ জাস্ট লেনদেন ঘটছে। লেনদেন ঘটার পরে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা এই পর্যন্তই। এখন তো কুলম্বের সূত্র, এইটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। এইটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। আমরা কুলম্বের সূত্র ছোটবেলা থেকে পড়ে আসছি, আমরা এখনো পড়বো কুলম্বের সূত্র। দেখো এখানে দেখো নির্দিষ্ট মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং আধান দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। হ্যাঁ, এখন প্রশ্ন দেখো, এখানে লাল দাগ আমি লাল চিহ্ন দিয়েছি, একটা নির্দিষ্ট মাধ্যম, একটা নির্দিষ্ট বিন্দু আধান। এখন আমাদের জানা দরকার বিন্দু আধানটা কি। হ্যাঁ, বিন্দু আধানের জন্য আমরা কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। কারণ এই বিন্দু আধানটা কি, এটা তো নতুন শব্দ তোমাদের কাছে। যে আধানের আকার আকৃতি একেবারে বিন্দুর ন্যায়। বিন্দুর ন্যায় বলতে কতটুকু ছোট। অনেকগুলো আধানের যদি থাকে আমার একে অপরের আধানের সাথে যে দূরত্ব, সেই দূরত্বের তুলনা অতি নগণ্য। আমি আবার বলছি, বিন্দু আধানটা দেখতে বিন্দুর ন্যায়, কিন্তু কত বড়, কত ছোট, এটা কত ক্ষুদ্র, সেটা হবে অনেকগুলো আধান যে থাকে এক আধানের সাথে একে অপরের যে দূরত্ব, সেই দূরত্বের তুলনা অনেক ছোট। আর আমরা কুলম্বের সূত্রটা বিন্দু আধানের জন্যই আমরা দেখবো আর কি। হ্যাঁ, আর নির্দিষ্ট মাধ্যম দেখো, আমরা যখন মহাকর্ষের সূত্র পড়েছি এই দুটো কথা কিন্তু উল্লেখ ছিল না। হ্যাঁ, এই বিন্দু আধান বলা ছিল না, নির্দিষ্ট মাধ্যম ছিল না, মহাকর্ষের সূত্র কিন্তু বলছি। আবার দেখো ওখানে আকর্ষণ এবং আমাদের এখানে আকর্ষণ বিকর্ষণ বলা আছে, মহাকর্ষ সূত্রে কিন্তু ওখানে বিকর্ষণ শব্দটা ছিল না। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমরা আরো ক্লিয়ার করি। দেখো আমরা দুটো আধান দিলাম, একটা আধানের নাম দিলাম আমরা Q1, আর একটা আধানের নাম দিয়েছি আমরা কত? Q2। খেয়াল করো, দুটো আধান নিয়েছি আমরা, একটা Q1 এবং Q2, তাদের সংযোগ রেখা। এটা এই দূরত্বটা কিন্তু অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। আমি আবার বলছি, এই দূরত্বটা কিন্তু কোথা থেকে নিতে হবে? কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব আসবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো মিলে না কথাটা, যে এই দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। কখন আকর্ষণ হবে, কখন বিকর্ষণ হবে। যদি চার্জ দুটো সমধর্মী হয়, এটা প্লাস এটা প্লাস, তাহলে বিকর্ষণ হবে। আর যদি এটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে কি হবে? আকর্ষণ হবে। আচ্ছা তাহলে দেখো এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল হবে কি? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই চার্জ যদি বৃদ্ধি পায়, আমাদের আকর্ষণ বলও বৃদ্ধি পাবে। বা চার্জ দ্বয়ের যদি আকর্ষণ চার্জ দ্বয়ের মান যদি কমে যায়, তাহলে আমাদের আকর্ষণ আর বিকর্ষণ বলের মানটাও কমে যাবে। দূরত্বের কি বলা আছে? বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে আকর্ষণ আর বিকর্ষণ বল হবে, এই দূরত্বের উপর কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথার অর্থ কি? ব্যস্তানুপাতিক কথার অর্থ হলো যে এই যদি দূরত্ব বৃদ্ধি পায় তাহলে বল কমে যাবে, যদি কমে যায় তাহলে বল বৃদ্ধি পাবে। আমরা দেখো সেই সমীকরণটা লিখছি। দেখো এর সমানুপাতিক কত? Q1 Q2। এই যে বলা আছে তা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে Q1 Q2 কি হলো? F এর সমানুপাতিক। আর বলা আছে কি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দেখো এখানে খেয়াল করে দেখো, যদি আমি দূরত্ব দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে কি হবে?
দূরত্ব যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে এবার মান কি হবে? কমে যাবে। যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে কি হবে? কমে যাবে। কত কমবে? দ্বিগুণ বৃদ্ধি করলে তাহলে 2 এর উপর স্কয়ার করো তাহলে 1/4 কমে যাবে। ক্লিয়ার? তোমাদের এখন চিন্তা করো যদি আমি 3 গুণ বৃদ্ধি করি তাহলে বল কত হবে? তাহলে 1/3। আচ্ছা দেখ, তো আমরা এই সমানুপাতিক চিহ্নকে আমরা উঠাই দেব। সমানুপাতিক চিহ্নকে উঠে দেওয়ার উপায় কি? দেখো আমরা c একটা মান নেব। যে দেখো সমানুপাতিক চিহ্ন উঠে কি দিয়েছি আমি? c দিয়েছি। কারণ এই c এর একটা নাম আছে। দেখো c, এই c এর মানটা হলো কত? 1/4 পাই এপসিলন নট। এপসিলন নট সম্পর্কে আমি একটু বলছি। দেখো এর একটা মান আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। কি করে পাবো এর? দেখো c সমান কত? fd²/q1 q2। আবার বলছে c সমান কত হবে? fd²/q1 q2। f এর একক কি? নিউটন। d এর একক কি? মিটার স্কয়ার আছে, মিটার স্কয়ার। কুলম্ব চার্জ, তাহলে c² তার মানে কত? পার কুলম্ব। আচ্ছা এইটা সম্পর্কে আমি বলছি এখন। দেখো এই সিটা নির্ভর করে কার উপর? মাধ্যমের প্রকৃতি এবং রাশিগুলো এককের উপর। অর্থাৎ মাধ্যমে কোন ধরনের মাধ্যমে চার্জটা হিসাব করছি আমরা এবং প্রকৃতিটা কেমন। এখন দেখো সিটা এই যে এপসিলন নট, এই এপসিলন নটটা কি? এপসিলন নট হলো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। এটা কি জিনিস? এটা হলো মাধ্যমের যে কারণে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটে, সেটাই হলো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। আবার বলছি, দেখো মাধ্যমের যে ধর্মের কারণে এই যে আকর্ষণ বল, আমি আবার বলি মাধ্যমের যে ধর্মের কারণে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের পরিবর্তন ঘটে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটে, মাধ্যমের সেই ধর্মটাকে বলা হচ্ছে কি? শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এর একটা মান আছে। এই দেখো এপসিলন নটের মানটা কত? 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার। এর মনে রাখার উপায় কি? এটার উল্টাটা করো। এককের কি করবে? উল্টা। দেখো পার কুলম্ব স্কয়ার, এখানে কি হবে? কুলম্ব স্কয়ার। নিউটন পার নিউটন, মিটার পার মিটার স্কয়ার। ক্লিয়ার? ওকে, আমরা পড়তে যাই। দেখো এবার কুলম্বের সূত্রের সমীকরণটা তাহলে কি হবে? আমরা একটু কিছু দেখি এখানে। দেখো তাহলে এই c এর মানটা এখানে বসালে কি হবে? আমরা নতুন একটা সমীকরণ পেয়ে যাব। দেখো এই f = 1/4 q1 q2/d²। এটা কোন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে? শূন্য মাধ্যমের ক্ষেত্রে। হ্যাঁ, এখন তো কুলম্বের সাথে ভেক্টর রূপ করতে গেলে আমাকে যেতে হবে কোথায়? ফার্স্ট ইয়ারে ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায়টা কি আছে বলতো? একক ভেক্টরের সংজ্ঞাটা কি? কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভেক্টরকে মান দিয়ে ভাগ করছি। দেখো এখানে d ভেক্টর আর মান করে dq ছিল স্কয়ার হয়ে গেছে q। ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে আমরা ভেক্টর রূপটা পেলাম। ওকে, ঠিক আছে। এখন দেখো আমরা 1 কুলম্ব কাকে বলে? 1 কুলম্ব সংজ্ঞা দেখো এখানে q1 q2 এই দুটো মান আমরা কি নেব? সমান নেব। আমরা নিয়েছি দেখো 1c। d এর মান কত? 1 মিটার নিয়েছি। তখন আমরা বলের মানটা হয়েছে কত? 9 × 10⁹ নিউটন। তাহলে 1 কুলম্বের সংজ্ঞাটা এখান থেকে দিতে পারবা। সমপরিমাণ আধান পরস্পর থেকে যদি 1 মিটার দূরে স্থাপন করা হয় তাহলে এই বল কত হবে? 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করলে প্রত্যেকটি আধানের পরিমাণ হবে 1 কুলম্ব। আমি আবার বলছি, দেখো এখানে যদি সমপরিমাণ আধান নাও q1 q2 একই মান নিতে হবে। আর এখানে কত দূরত্ব নিব? দুটো চার্জের মধ্যে 1 মিটার। তাহলে পরস্পরের উপর এই চার্জগুলোর উপর পরস্পরের উপর কত নিউটন বল প্রয়োগ করবে? 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করবে। প্রয়োগ করলে প্রত্যেকটি আধানের পরিমাণ হবে 1 কুলম্ব। ওকে, আচ্ছা এবার দেখো ডাইইলেকট্রিক, এটা কিন্তু পরীক্ষা আসে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। এটা দেখো কি জিনিস? দুটো চার্জিত বস্তু নিলাম আমি। এই চার্জিত বস্তু দেখো শূন্য বা বায়ু মাধ্যমে নিলাম, একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম। তার মধ্যে এখানে নিশ্চয়ই কুলম্ব বল প্রয়োগ করবে, কুলম্ব বল পাওয়া যাবে। ঠিক এই দূরত্ব বজায় রেখে এই চার্জ দুটোকে আমি অন্য কোনো মাধ্যমে নিলাম, তখন কুলম্ব বল পাওয়া যাবে। এই দুটো বলের অনুপাতকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। আমি আবার বলছি, দেখো নির্দিষ্ট বিন্দু চার্জ, দুটো বিন্দু আধান নিলাম আমি এখানে, দুটো বিন্দু আধান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দুটো বিন্দু আধানকে আমরা বায়ু মাধ্যমে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমরা এই দূরত্ব সমান রেখে আমরা কোথায় নিলাম? একটা অন্য কোনো মাধ্যমে নিলাম। তখন প্রথম দেখো বায়ু মাধ্যমে যে বলটা ক্রিয়া করবে, পরের মাধ্যমে যাওয়ার পরে আমাদের যে বলটা ক্রিয়া করবে, এই দুটো বলের অনুপাতটা হলো ডাইইলেকট্রিক ধ্রুবক। এখন দেখো আমরা শূন্য মাধ্যমের একটা কুলম্ব বলের সমীকরণ পেলাম। এবার দেখো আমরা যে m মানে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা আবার আরেকটা বল পেলাম। মানে দুটো ভাগ করো, আমাদের কি বলা আছে? দেখো দুটো বলের অনুপাত করতে হবে। শূন্য মাধ্যমের বল একটা, আরেকটা কি? যে কোনো মাধ্যম। এই লেখাটার বল হলো এটা, লাল লেখাটার বল হলো এইটা। এই দুটোকে ভাগ করবো আমরা। ভাগ করলে কি পাওয়া যায়? দেখো তো ε/ε0। হ্যাঁ, এটাকে আমরা আরো সমাধান করলে কি পাওয়া যায়? ε কি? ε0।
এখন দেখো এই যে কে, কেটা কি ডাইইলেকট্রিক ধ্রুবক, ডাইইলেকট্রিক ধ্রুবকের কোনো একক থাকে না যেহেতু দুটো একই রাশির অনুপাত। এখন দেখো এই অ্যাপসিলন নটকে এখানে বসা দেই, তাহলে যে কোনো মাধ্যমের সমীকরণটা আমাদের আগে যেমন ছিল বায়ু মাধ্যমের সমীকরণ, এটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো অ্যাপসিলন মাধ্যমে কে অ্যাপসিলন নট, তার মানে আমাদের যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা দাঁড়ালো কি 1/4 পাই এপসিলন নট কে q1 q2 বাই d স্কয়ার। আর এখন আজকে দেখো আমরা কি কি শিখলাম, যা যা শিখলাম দেখো আধানের কোয়ান্টাম, তারপরে আমরা বললাম কুলম্বের সূত্রের সমীকরণ দেখলাম, আমরা বললাম ডাইইলেকট্রিক ধ্রুবক। দেখো আমরা নিজেকে যাচাই করি, আমরা যা যা শিখলাম তারপর কিছু প্রশ্ন উত্তর দিই। কোন বস্তু চার্জের পরিমাণ 3 × 10⁻19 কুলম্ব হতে পারে কি? কোথা থেকে হেল্প নেব এটা বলো তো? ওই যে চার্জের কোয়ান্টাম করলাম আমরা ওখান থেকে হেল্প নেব। আর কোন মাধ্যমে ডাইইলেকট্রিক ধ্রুবক 2.5 বলতে কি বোঝো, এটাও আমরা ডাইইলেকট্রিক ধ্রুবক থেকে হেল্প নেব। আর দেখো কুলম্ব বল কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমরা মুখে বলেছি এই কুলম্ব বল কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু যাচাই করবা। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।